রাষ্ট্র বানাতে চায়, তার মানে তারা ওই যে সেই পুরাতন যে জুজু, সেই মৌলবাদ, সেই এই বিষয়গুলো নিয়ে ভারত তো এখন প্রগতিশীল রাষ্ট্র নয়। এটা যদি কংগ্রেস বলতো, আমার একটা কথা ছিল, এটা তো বিজেপি একটা পুরা একটা ধর্মান্ধ সরকার ভারতে ক্ষমতাসীন। এটাই তো আমি আরেকটা প্রসঙ্গে একটু যেতে চাই, যে ধরেন যে গোয়েন্দা সংস্থা নানা রকমের যে প্রেসক্রিপশন বাংলাদেশে চলছে, আপনি তো বলছেন, এবং আমার মনে হয় যে আপনার মনে আছে তো যে শেখ হাসিনা এরশাদের সময়টা শেষ দিকে লালদিঘি ময়দানে ভাষণে বলেছিলেন, আমি একটা অনুষ্ঠানে করেছি এটা নিয়ে, যে যেসব পুলিশ, যেসব আর্মি, যেসব বিডিআর আছে জনগণের উপরে হামলা করছে, তাদের পরিবারের সদস্যদের তালিকা তৈরি করুন, তাদের খুঁজে খুঁজে বের করুন, তাদেরকেও ছাড়া হবে না। আমার মনে হয় তালিকা সব দিকেই হয়, তালিকা খালি এটা ইটস নট এ ওয়ান ওয়ে ট্রাফিক, মানে তালিকা করে, মানে এই দুনিয়াতে বিশেষ করে এই গ্লোবাল ভিলেজে আপনি একাই নিজেকে স্মার্ট ভাবার কোনো কারণ নাই, এবং আপনি অনাদি অনান্তিক অনন্ত কাল ধরে ক্ষমতায় থাকবেন আর কেউ আপনাকে দেখছে না, এটা ভাববার কোনো কারণ নাই। সুতরাং তালিকার থেকে আগে নিজেরা তালিকার থেকে মুক্ত থাকুন, আগে নিজের ছেলেকে ফ্রিলি মুভমেন্ট করতে বলুন, তারপরে তালিকা করবেন। আগে ডিপার্টমেন্ট অফ ট্রেজারি এগুলো আগে মোকাবেলা করুন, তারপরে চিন্তা করবেন যে কি তালিকা, কার তালিকা করবেন। এখন কার তালিকা কে করবে সেটাই দেখার বিষয়। ওই যে জয়ের ব্যাপারটা নিয়ে একটা ধোঁয়াশা আছে, আপনি কি কিছু বলতে চান এই মুহূর্তে কোনো বিষয়ে? আমরা তো এর আগেও বলেছি, মানে সজীব ওয়াজেদ জয়ের প্রথমত হলো সে তো এখানেই আছে ভার্জিনিয়া, আমি যেখানে থাকি খুব বেশি দূরে না। তো সেটা মাঝখানে বললো যে এতদিনের অবরোধে $3.5 বিলিয়ন রাষ্ট্রের ক্ষতি হয়েছে, মাছের মায়ের পুত্র শোক। হ্যাঁ, সে মাঝে মাঝে ধরনের কথা বলে, এবং তার আমরা যতটুকু জানতে পেরেছি তার বিরুদ্ধে যে ইনভেস্টিগেশন সেটি তো চলমান, এবং এখানে এটা কিন্তু এই দেশে মানি লন্ডারিং, আমি সেটি নিয়ে আলাপ করেছি। যেমন আপনার যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট বাইডেন এইবার একজন কোঅর্ডিনেটর নিয়োগ করেছেন, অ্যান্টি কারাপশন গ্লোবাল কোঅর্ডিনেটর, তিনি বাংলাদেশে তিনি সফর করেছেন, রিচার্ড নেফিউ। তিনি একজন পণ্ডিত ব্যক্তি, ইউনিভার্সিটিতেও ছিলেন, তো গবেষক। তো তিনি, তার সঙ্গে আমাদের একটা রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল। তারা এটা অবশ্য নট এ প্রেস কনফারেন্স, ইনভাইটেড, তারা কিছু আমন্ত্রণ জানিয়েছিল। সেখানে ক্যাটাগরিক্যালি আমি তার কথা জানতে চেয়েছি যে মানে বাংলাদেশের এই যে $62 বিলিয়ন, তোমরা যে অ্যান্টি কারাপশনের কথা বলতেছো, মানি লন্ডারিং কথা বলতেছো, সে বললো হ্যাঁ আমি এই কারণেই বাংলাদেশে গিয়েছি। সে বলো যে এই দায়িত্ব নেবার পরে বাংলাদেশে গিয়েছে, এবং বাংলাদেশের যারা কাউন্টার পার্ট আছে তাদের সঙ্গে সরকারি যে দুর্নীতি দমন কমিশন, তারা ওইগুলো বুঝবার চেষ্টা করেছে যে এখানে কি ধরনের, কিভাবে এটা কাজ হয়। কারণ এবং তিনি সরাসরি অবশ্য সজীব ওয়াজেদের নাম নেননি, তিনি বলেছেন আমি এই মুহূর্তে, তার বাংলা তর্জমা করলে যারা, আমি এই মুহূর্তে এদিকে যাচ্ছি না, কিন্তু মানি লন্ডারিং এর কারণে কি ধরনের তারা ব্যবস্থা নেন সেটি বলেছেন। আমি কিন্তু তারা এগুলো জিজ্ঞেস করি নাই, আমি জিজ্ঞেস করেছি এটা তো, কিন্তু উনি কিন্তু এই কথাগুলি বলেছেন যে আমরা এই ধরনের অপশন গুলো আছে, আমাদের এই অপশন গুলো আমরা রাখি এইটাকে মোকাবেলা করার জন্য, আপনার মানি লন্ডারিং এমন করাপশনকে, এবং যারা বিদেশের বিভিন্ন টাকা পয়সা নানা ধরনের লেনদেন করে, এবং সেটার মাত্রা যেরকম, মানে যখন নজরে আসে তখন আমরা এটা অনেক লম্বা আলোচনা তিনি করেছেন এটা নিয়ে। তো সজীব ওয়াজেদ জয়ের, জি আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। তো সজীব ওয়াজেদ প্রথমত হলো সে কোথায় থাকলো না থাকলো সেটার চেয়ে বড় কথা হলো সে কি ধরনের কর্মের সঙ্গে যুক্ত এবং কি ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত। দেশের মানুষের যে কষ্টার্জিত মানুষের এই যে টাকা তারা যেভাবে ভোগ বিলাসে ব্যয় করছে, এই যে শেখ হাসিনা কয়দিন পর পর বিদেশে যান, তিনি বিশাল লোক লস্কর নিয়ে যান, আরামায়েশে থাকেন সব, কিন্তু একটা গার্মেন্ট শ্রমিক যার পয়সায় বাংলাদেশের ইকোনমি মানে হাইয়েস্ট রেমিটেন্স যেটা অর্জন করছে, বাংলাদেশের রিজার্ভ যেটার উপরে নির্ভর করছে, বাংলাদেশের জিডিপি যেটার উপরে নির্ভর করছে, জিডিপির প্রায় 3% কন্ট্রিবিউট করে, 3%-এরও বেশি হবে আমি যদি ভুল না করি গার্মেন্টস, তাকে তুমি মাসে 25,000 টাকা বেতন দিতে চাও না, কিন্তু তোমরা আবার বলতেছো, ধমক দিচ্ছ যে তোমরা কাজে ফিরে যাও। তো এই যে মানুষগুলো বাংলাদেশের যে শ্রেণী বৈষম্য, বাংলাদেশের শ্রেণী বৈষম্যটা যে প্রকট, এবং যখন আমি দেখবো যে আমি খেতে পাই না, আমি বাড়ি ভাড়া দিতে পারি না, আর তুমি থাকছো আলিশানে আবার আমাকে ধমক দিচ্ছ, এই মানুষ তো স্বাধীন চেতা মানুষ। আপনি মনে করছেন যে তাদেরকে ধরে হাজার হাজার ধরে আপনি কত ধরবেন? আপনি এখনো যে সেই স্ফুরণ, যে স্ফুলিঙ্গ, এখনো তাদের কপাল ভালো, এখনো সেটা হয় নাই, কিন্তু এটা কিন্তু হলে কেউ ঠেকাতে পারবে না, এটা সবাই জানে। যখন এটা মানে মানুষ যখন
একদম তার পিঠ দেয়ালে ঠেকে যাবে, মানে সব মানুষ, আমি বলছি না বিএনপির কথা, সকল মানুষ যেখানে আক্রান্ত, তো এটা তো সবাই সলিডারিটি প্রকাশ করছে। কিন্তু না, মুশকিল হচ্ছে বাংলাদেশের, একটা কথা বলে রাখি আপনার প্রশ্নের আগে, আমি ভুলে যাব হয়তো, এই যে বাংলাদেশের এই যে মানে এই অবস্থার মধ্যে যেভাবে মানুষের নিপীড়ন, নিগৃহণ, নির্যাতন, সারা বিশ্ব বিবেক যখন জেগে উঠেছে, বাংলাদেশের বিবেকগুলো কোথায়? বাংলাদেশের এই যে মানে সিভিল সোসাইটি, বাংলাদেশের যারা এই যে অনেকে, আমি উইথ ডিউ রেসপেক্ট, অনেকে কিন্তু অসাধারণ কাজ করছেন, আমি কয়েকজনের নামও নিতে পারি, মানে যারা বাংলাদেশের গণতন্ত্রের জন্য, ডক্টর বদিউল আলম মজুমদার বাংলাদেশে থেকে যারা কাজ করেন, আমাদের ফটো জার্নালিস্ট শহীদুল আলম যিনি টাইম ম্যাগাজিনের পার্সন অফ দ্য ইয়ার, অনেকে কিন্তু আমাদের নিউ এজের এডিটর নুরুল কবির, অনেকে, ডক্টর আসিফ নজরুল, তাদের সাহসী কথাগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে, তারা আমরা শুনি এবং তারা কাজ করছেন। কিন্তু এই যে খয়ের খা বাহিনী কতগুলো আছে যারা যে এই যে সরকারের মানে তল্পি বাহক, এবং তারা নিজেকে নিরপেক্ষ বলে দাবি করেন, আমি তাদের কথা বলছি, তারা কোথায়? তাদের সারা বিশ্ব বিবেক জেগেছে, তাদের কোনো খবর নাই। ইভেন আমি বিএনপি পন্থীদেরকে বলি, যারা নিজেদেরকে মনে করেন যে এই যে ধরেন মিডিয়া সেল বিএনপির, আমি ক্যাটাগরিক্যালি এটা বলতে দ্বিধা নাই, মিডিয়া সেলের আহ্বায়ক কারাগারে, তার যুগ্ম আহ্বায়ক কারাগারে, কোথায়? আপনার তো মিডিয়া মানে তো আপনারা মিডিয়া ডিল করেন, আপনার তো দলীয় পদ পদবি না, কোথায়? আপনারা কেন পাবলিকলি, সাংবাদিকও আছেন এখানে, তো কোথায় আপনার প্রেস ক্লাবে একটা আপনাদের কার্যক্রমগুলো চালান, দেখুক সারা দুনিয়া। আপনারা ডিপ্লোমেটদেরকে আহ্বান করেন, ডাকেন যে কাম এন্ড সি হোয়াটস গোইং অন, ওরা জানতে চাচ্ছে যে কোথায় তারা কি করছে, কি অবস্থায় আছে। আপনাদের সাথে সলিডারিটিও প্রকাশ করতে চায় অনেকে, মানে আপনাদের এই কষ্টের সঙ্গে, আপনাদের এই বেদনার সঙ্গে, বিদ্রোহের সঙ্গে, যে যারা মানুষ এই যে, কিন্তু আপনাকেও সেই স্পেস করতে হবে। খালি আমাকে মারে আর পিটায় বলে আমি মানে লুকায় থাকবো, এটা তো ঠিক না। তো এই জিনিসগুলো তাদেরকেও অ্যাড্রেস করতে হবে যে আপনারা, আমি জানি বিএনপির মতো বড় দল, তার মানে সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ, এটা বলতে দ্বিধা নাই। তো এরকম অগণিত অসংখ্য তাদের নেতা কর্মী, কিন্তু 1971 সালের 25শে মার্চে রাতে ক্র্যাকডাউন হয়েছিল, আর এখানে হয়েছে 52 বছরের মাথায় এসে 2023 সালের 28শে অক্টোবর আরেকটা ক্র্যাকডাউন শুরু হয়েছে। তো এখন মানুষকে ক্র্যাকডাউন শব্দটা তো সারা দুনিয়া ব্যবহার করছে, গার্ডিয়ানও বলেছে গার্ডিয়ানও বলছে এটা। এই ক্র্যাকডাউনটাই আমার মনে হয় যে আমাদের 25শে মার্চে ক্র্যাকডাউন না হলে তো আমাদের দেশ স্বাধীন হতো না। 28শে অক্টোবরের ক্র্যাকডাউনটাই আমাদেরকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়তে সহায়তা করবে। এবং আপনি যে প্রসঙ্গটি বলছিলেন, আপনি যদি দেখেন যে দেশের অবস্থার মধ্যে শেখ হাসিনা তার ভাই বোন, তার বোন, আত্মীয় স্বজন সহ ওমরা করতে গেছে, মানে আরেক দেয়। এবং জয়ের প্রসঙ্গে আপনি যে আল্লাহ ভালো জানেন, মানে আমি ওমরার মানে ওটা পবিত্র জায়গা, আমি ওটা বলতে চাই না, মানে এই গোমরা লোকদের ওমরার কি দায়িত্ব আছে দ্যাট আই ডোন্ট নো, মানে কি যে মানে মূল্য আছে। আর জনগণের অর্থ চুরি করে জনগণের টাকায় কি আর হজ হয়? হজ করার নিয়ম হচ্ছে নিজের অর্থে, নিজের কষ্টার্জিত অর্থে তুমি হজ করো। এত মানুষের অধিকার মানে বঞ্চিত করে, এবং শেখ হাসিনা কিভাবে এই চাইতে যান? শেখ হাসিনা বলতেছে যে আমি কি করেছি, আমাকে কেন সরাতে হবে? আচ্ছা, এই হাসিনা পুত্রের ব্যাপারে আপনি যে রাউন্ড টেবিলটার কথা বলছিলেন, ওটার একটা ফুটেজ আছে আমার কাছে, একটু সংক্ষিপ্ত, 3 মিনিটের, আমি তো অল্প একটু যদি দেখাই। Yes, please. Thank you, Coordinator Nephew, for your briefing, and thank you for doing this. And my question on Bangladesh is, I can recall that you visited recently Bangladesh, and corruption is a big challenge, as well as the democracy is a big challenge. But if I want to ask that, what mechanism if you can give us a sense, as Bangladesh, about 62 billion US dollar sent out from the country within 1.5 decades, as the current regime is in power more than 1.5 decades. And all level corruption is a big challenge, and son of Prime Minister involved in he has allegedly involved in corruption and using his diplomatic immunity for this. So how you are doing this sort of things when the
from the top level of the government someone engaged and they are using their diplomatic immunity. So what action you are taking, and could you please give us a sense that, and as Prime Minister mentioned recently in when she's visiting Washington, she said if US take any action or against this corruption or this case, they can go any other places. So what is your comment on that? Yeah. And so maybe just a couple of reactions. I think one, as I said, every country is dealing with corruption challenges, and our work with those governments is often tailored to assist them in addressing the specific challenges that they have. So you mentioned issues around asset movement. So some of the ways in which we cooperate with countries around the world are in strengthening their financial integrity systems, both in terms of helping them think through and work through the rules, as well as even more technical support in conducting investigations and similar. So, with every country, and this includes Bangladesh, we have an active relationship and discussion about what are the kinds of things we can do to help, strengthen the anti-corruption systems that exist, and to then work to address the specific challenges those places. তো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, আমি জাস্ট একটু দেখালাম যে এই ভিডিওটার বিষয়টা আপনি ইতিমধ্যে আলোচনা না, তিনি এটি ডিনাইও করেননি, তিনি ডিনাই করেন নাই। হ্যাঁ, মানে সজীব ওয়াজেদ জয়ের এত দেশের প্রতি এত মহব্বত থাকলে অবরোধে এত বিলিয়ন নষ্ট হয়েছে, তুমি মামা কয় মিলিয়ন ডলার নিয়ে আসছো, তাই না? এই তো আরেক ব্যাপার আর কি। তো মুশফিক ভাই, সার্বিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে, আপনি কি মনে করেন বাংলাদেশের মানুষের মুক্তি কবে আসবে? গোয়েন্দা সংস্থার নানা খেলা চলছে, দলের ভিতরে অনেকে অনেক রকম ষড়যন্ত্র করছে। তো আপনি তো ইতিমধ্যে আহ্বান জানিয়েছেন, আপনার শেষ বক্তব্যটা আমরা একটু শুনি, যেটি দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করবো। প্রথমত আমার আহ্বানে কোনো যায় আসে না, আমি একজন ব্যক্তি বিশেষ, এবং আমরা যারা অনেকেই যারা এই মুহূর্তে সবচেয়ে বড় দরকার যেটি হচ্ছে ঐক্যবদ্ধ একটি প্রয়াস দরকার, এবং এই ঐক্যের ফাটল ধরানোর চেষ্টা তো গোয়েন্দারা করবেই, এটা সব স্বৈরাচাররা করে, আর শেখ হাসিনার মতো স্বৈরাচার তো করবেই। তারা মনে করতে এটা বিএনপি বা বিরোধী দল অথবা গণতন্ত্রের মনে মানুষ তারা চাচ্ছে যে গণতন্ত্র পুনঃপ্রবর্তন হোক, শেখ হাসিনা বিদায় হোক। আর শেখ হাসিনা চাইছেন যে তিনি যে কোনো মূল্যে, তারও এক্সিস্টেন্সের প্রশ্ন, তারও থাকার প্রশ্ন, সে তো এরকম হাসতে হাসতে চলে যাবে, এটা তো মনে করার কোনো কারণ নাই। তো এই ব্যাটলটা, এই অবস্ট্রাকলটা, এটা অনেক ডিপেন এবং অনেক কঠিন, এবং এই কঠিন, ওই যে সত্য কঠিনের আমি ভালোবাসিলাম, সে করে না প্রবঞ্চনা। তো আরেকটা তথ্য আপনাকে দেই যে 2018 সালের নির্বাচনে আজিজের সাথে যে আর্মি অফিসার গুলো ছিল বা যারা ফিল্ডে ছিল, তাদেরকে আবার খুঁজে খুঁজে এক জায়গায় একত্রিত করা হচ্ছে, একটা কোর্ট টিম হচ্ছে। অর্থাৎ ধরেন একটা আর্মি অফিসার, তার বুকের মধ্যে মেডেল ঝুলে, দেশপ্রেম, শাশ্বত প্রতীক, ইউনিফর্ম, শপথ, একটা পুলিশ অফিসার শপথবদ্ধ দেশের পক্ষে কাজ করবে, এইরকম অন্ধত্ব তাদেরকে কিভাবে পেয়ে বসলো? দুই তিনটা বিষয় এখানে কাজ করছে। প্রথম হচ্ছে লোভ, লালসা, তারপরে যে সম্পদ করেছে সেগুলা ধরে রাখা, এবং হলো আগামীতে আরো সম্পদ করা, সম্পদের পরিধি বাড়ানো, ক্ষমতার দাপট দেখানো, এগুলি হলো তাদের। এবং এটা কিন্তু খুব মুষ্টিমেয় সংখ্যা, এই সংখ্যাটা কিন্তু খুব দীর্ঘ নয়। যারা এই দোলাগুলা করছে, অনেকের উপর তারা চাপিয়ে দিচ্ছে। আমাদের সঙ্গে অনেকের কথাবার্তা হয়, নিশ্চয়ই আপনারা হয়, অনেকেই বিষয়গুলো বলেন যে কিভাবে তাদেরকে ফোর্স করা হচ্ছে, কিভাবে তাদেরকে বাধ্য করা হচ্ছে, এবং কয়েকটা মুষ্টিমেয় মানুষ কিন্তু এই জিনিসগুলো করছে। কারণ তারা মনে করছে যে এই সরকারের পতন হলে তারা তো দে উইল বি নওয়ার মিন্স, তারা মনে করছে তাদের খুব বড় ধরনের তাদের ক্ষতির কারণ হবে। তো এটি তাদের এক্সিস্টেন্সের জন্য তারা এইগুলি করছে, এবং অন্য মানুষকে এটা করার জন্য তারা নির্দেশ দিচ্ছে অথবা ফোর্স করছে। এটি সব স্বৈরাচাররা করে। কোন সময় স্বৈরাচারের বিরুদ্ধে লড়ার পথটা খুব মসৃণ নয়। পৃথিবীর দেশে দেশে দেখুন যে অসংখ্য মানুষকে জীবন দিতে হয়েছে, দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। এই সংগ্রামটা একদিনের সংগ্রাম নয়। 15 বছর ধরে একটি দল ক্ষমতায় আছে, আপনি যদি মনে করেন যে একদিন এখানে বসবেন না, বি প্ল্যান ছাড়া আপনার সরকার উঠে যাবে, এটা মনে করার তো কোনো কারণ নাই। এবং তারা কিন্তু অর্কেস্ট্রেটেড ওয়েতে, আপনার যেরকম প্ল্যান আছে তাদের প্ল্যান তো আরো বেশি আছে, কিভাবে তারা এটাকে ম্যানিপুলেট করবে, কিভাবে তারা জঙ্গি তৎপরতা করে, জ্বালিয়ে পুড়িয়ে অপোজিশনের উপর দাঁড়ায়, এটা নিয়ে কিন্তু রিহার্সাল হয়েছে। অনেক ধরনের
তারা এটা নিয়ে অনুশীলন করেছে যে কিভাবে তারা এটাকে অর্কেস্ট্রেটেড করবে, কিভাবে তারা ভিতরে ঢুকবে, কিভাবে ছাদের উপর থেকে তারা গুলি